মাঝে পেরিয়ে যায় 2 বছর। সবার জীবনই খুব সাধারণভাবে চলছে, তবে সাধারণের মাঝে অসাধারণভাবে চলছে দুটি জুটির জীবন কাহিনী, রনি রিমি আর সাজিদ আর মেহুর জীবন। সবার জীবনেই তো কত ওঠানামা আছে। রনিকেও তেমন অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। তার আর হিমেলের হাত ধরে শুরু হওয়া ছোট্ট বিজনেসটা আজ অনেকটা বড় হয়েছে। মাঝে কতবার তাদের বিপদে পড়তে হয়েছে এই বিজনেস নিয়ে তার হিসাব নেই। বেশ কয়েকবার লসেরও সম্মুখীন হতে হয়েছে, তবে রনি ভেঙে পড়েনি, নতুন উদ্যমে আবারও শুরু করেছে। আর তাকে সাহস যোগাতে তার পাশে ছিল মার্সি। সেদিনে সেই ছোট্ট মেয়েটা কত বুঝদার হয়েছে। যদিও তার মার্সি শুরু থেকে অনেক বুঝদার ছিল, জীবনে আঘাত পেয়ে পেয়ে সে শুরু থেকে অনেক কিছু শিখেছে। সেই অল্প বুঝদার মেয়েটিকে রনি নিজ হাতে গড়ে নিয়েছে, নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছে। আর আজ তার বিপদে, তার ভেঙে পড়ার দিনে তার মার্সি তারই ঢাল হয়ে দাঁড়ায়, পাশে থেকে তাকে সর্বোচ্চ সহায়তা করে, নিজের কথার মাধ্যমে রনিকে শক্তি দেয়। আর রনির কাছে তার একমাত্র শান্তির স্থান তার মার্সি। সারাদিন ক্লান্ত থেকে রাতে তার মার্সির বুকে মাথা রাখলে তার সকল কষ্ট দূর হয়ে যায়। আর রয়েছে তার ছোট্ট ইনায়া। সেদিনের সেই ছোট্ট ইনায়া আজ কত বড় হয়ে গেছে। বাসায় ফিরতেই মেয়ের আধো আধো বুলি তার মন জুড়িয়ে দেয়। সে বাসায় ফিরতে মেয়ের খুশিতে লাফালাফি দেখলেই তার মন ভরে যায়। মেয়েকে কোলে নিয়ে একটু আদর করতেই তার সারাদিনের পরিশ্রমের কথা ভুলে যায়। মনের ভেতর এক আলাদা প্রশান্তি চলে আসে। আজ রনি বাসায় ফিরে ড্রয়িং রুমে তার ছোট্ট আদরের বোনকে দেখে চমকে ওঠে। গত মাসে মেহুর পরীক্ষা থাকায় আসতে পারেনি, তবে পরীক্ষা শেষ হতেই সে সাজিদকে নিয়ে চলে এসেছে। সদর দরজায় ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখেই মেহু এক পলক ইনায়ার দিকে তাকায়। তারপর দুজন একসাথে দৌড় দেয় রনির দিকে। তবে ইনায়া ছোট্ট থাকায় সে জিততে পারে না। রনি হাতের ব্যাগ ফেলে কোনো রকমে মেহুকে ধরে নেয়। তবে ইনায়া জিততে না পেরে ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কান্না জুড়ে দেয়। সাজিদ হেসে ইনায়াকে কোলে তুলে নেয়, তবে ইনায়া ফুপ্পার কোলেও থাকবে না, তার বাবার কাছে যাবে আগে। সাজিদের কোলেই সে হাত পা ছুঁড়ে কান্না করতে থাকে। ইনায়াকে কোলে নিয়ে সাজিদের বেহাল অবস্থা দেখে রনি মেহুকে এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়াও সে কি অভিনেত্রী, বাবার কোলে এসেই তার কান্না থেমে গেছে। উল্টো সে মেহুর মুখে হাত দিয়ে মেরে সে খুশিতে খিলখিলিয়ে হাসতে থাকে। মেহু মিছিমিছি মুখ ফুলিয়ে ফেলে। রনি নিজেও হেসে ফেলে মেয়ে আর বোনের এসব কাহিনী দেখে। সাজিদ বলে, বাপরে কি চিজ এটা, কয়েক সেকেন্ডেই আমার হাত অবশ করে ফেললো। আমার নিজেরটা এমন হলে সামলাবো কিভাবে মেহু? আমাদেরটা যেন শান্তশিষ্ট হয়, এই ইনায়ের মতো হলে আমি পাগল হয়ে যাব। মেহু লজ্জা পেয়ে যায়। লজ্জায় সে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ফেলে। সে এত বড় হয়ে গেছে, তবুও এখনো সে ভাইয়ের সেই ছোট্ট বোনটিই রয়ে গেছে। সাজিদ মাঝে মাঝে মেহুকে দেখে অনেক অবাক হয়। এক দেহে এত রূপ কিভাবে রাখে তার বউ? তাদের বাড়িতে সারাদিন যে মেয়েটা বউয়ের মতো থাকে, সে মেয়েটা বাবার বাড়ি এসে আবার আগে সেই ছোট্ট মেয়েটা হয়ে যায়। তার এই বাচ্চম রূপ সে দুটো জায়গায় বেশি প্রকাশ করে। এক হলো তার ভাইয়ের কাছে, আর একটা সাজিদের কাছে। এখনো রুমের মাঝে সাজিদের সাথে তার মারামারির মতো খুনসুটি চলে। আবার রুমের বাইরে শ্বশুর শাশুড়ির কাছে সে পাক্কা গৃহিণী হয়ে যায়। ঠিক তেমনি ভার্সিটিতে সে একজন স্টুডেন্ট, তখন বোঝাই যায় না সে 2 বছরের একজন বিবাহিত নারী। নারীদের কত শত রূপ রয়েছে, এক দেহে এত রূপ নিয়ে তারা চলে কিভাবে? সাজিদের কথার প্রেক্ষিতে সবাই একটু অবাক হয়ে তাকায়। মেয়ের জামাই বাসায় এসেছে ঘন্টাখানেক হলো। আসার সময় তারা মিষ্টি নিয়ে এসেছে, তবে জানায়নি কিছুই। তারা আসার পর সামিনা বেগম আর রিয়াজুল হক ড্রয়িংয়ে এসে বসেছিলেন। এই ঘন্টাখানিকের মাঝে তারা কিছুই বলেনি। রনির আসার পর সাজিদ এমন কথা বলল, হয়তো সবাইকে একসাথে খবরটা জানানোর জন্যই এমন রাত করে সারপ্রাইজ দিতে এসেছে। সাজিদের কথার প্রেক্ষিতে মেহুর লজ্জা পাওয়া দেখে সবাই বুঝে ফেলে। সবাই একযোগে শুকরিয়া আদায় করে। রিমি এসে মেহুকে একপাশে নিয়ে জিজ্ঞাসা করে, কতদিন হলো মেহু? 3 সপ্তাহ ভাবি, আজকে আসার সময় ডাক্তার দেখিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ। এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে জানো তো। শুরুর কয়েকটা মাস অনেক সাবধান। খাবার খেতে পারো না ভাবি? কেমন যেন লাগে, বমি হয়। রিমি মেহুকে বসিয়ে অনেক উপদেশ দিতে থাকে। তখন সামিনা বেগমও আসেন। বউ শাশুড়ি মিলে মেহুকে অনেক কিছু বুঝিয়ে দেয়। মা ভাবির কাছে মেহু অনেক ফ্রি, সেও মন দিয়ে সব জেনে নেয়। রিমির সময়টাতে সে সাথে থাকলেও অনুভূতি তো আর বুঝতো না। এখন সেসবের সম্মুখীন হয়ে যেমন ভয় হচ্ছে, তেমনি অন্যরকম খুশির অনুভূতিও হচ্ছে। রনি মেয়েকে বাবার কোলে বসিয়ে সাজিদের কাছে যায়। তারপর সাজিদের পিঠে একটা চাপড় দিয়ে বলে, কংগ্রেচুলেশনস দোস্ত, বাবা হওয়ার জন্য শুভকামনা রইল। প্রথম মিষ্টিটা বাবুর বাবার জন্যই বরাদ্দ। সাজিদের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দেয় সে। সাজিদ খুশিতে বন্ধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। তারপর রিমি এসে সবাইকে মিষ্টি দেয়।
সেই সন্ধ্যাটা সবাই খুব আনন্দ করে কাটায়। রাতে সাজিদ আর মেহুকে যেতে দেওয়া হয় না, পরদিন ছুটির দিন হওয়ায় আরো সুবিধা হয়। রিমি সিদ্ধান্ত নেয় পরদিন ভালো মন্দ রান্না করে তারা আনন্দ করবে। রিমি মেহুর সাথে কথা বলে রুমে আসে। তাদের মেয়ে ইনায়া এখন মেহুর কাছেই আছে। তারা ফুপু ভাগ্নি কারাকারি করলেও মুহূর্তে আবার মিলেমিশে যায়। রিমি রুমে এসে দেখে রনি মাত্রই গোসল করে বেরিয়েছে। রনি বেডে আসতেই রিমি তার মাথা মুছিয়ে দেয়, তারপর তোয়ালেটা বারান্দায় নেড়ে দিয়ে এসে রনির পাশে বসে। রনিকে বলে, আপনার ফোনটা একটু দেবেন, আমার ফোনে টাকা নেই, রিদিকে একটু ফোন দিতাম। রনি ইশারা করে ফোনটা দেখিয়ে দেয়। রিমি লাফিয়ে গিয়ে ফোনটা নিয়ে রিদিকে কল করে। মেয়েটাকে এখানকার একটা কলেজে ভর্তি করিয়ে হোস্টেলে দেওয়া হয়েছে। মাঝে মাঝে রিদি চলে আসে এই বাসায়। সামিনা বেগম এসব নিয়ে কোনো আপত্তি করেন না। এই 2 বছরে তারা কোথাও ঘুরতে গেলেও রিদিকে সাথে নিয়ে গেছে। মেয়েটাও রিমির সাথে থাকতে পারলে খুব খুশি হয়। পরদিন যেহেতু তারা একটু আনন্দ করবে, তাহলে মেয়েটাকেও আসতে বলবে। রিমি রিদির সাথে কিছুক্ষণ কথা বলে, তাকে কালকে আসতে বলে ফোন রেখে দেয়। তারপর রনিকে বলে, ক্ষুধা লাগেনি, চলুন খাবার দেই সবাইকে, একটু পরে। মিষ্টি খেয়ে কেমন যেন লাগছে। অনেক খারাপ লাগছে আপনার? খালি পেটে খেয়েছি তো, তাই একটু অন্যরকম লাগছে। ব্যাপার না। ইনায়া কোথায়? মেহুর কাছে দেখেছিলাম। রনি মাথা নেড়ে রিমির কোলে শুয়ে পড়ে। মাসি, একটু চুলে হাত বুলিয়ে দাও তো, তুমি হাত বুলালে আরাম লাগে। রিমি এসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তখন রনি মৃদুস্বরে বলে, মাঝে কতগুলো দিন পেরিয়ে গেল মাসি, আমার এখন মনেই হয় না এতগুলো সময় পেরিয়ে গেছে। সব এখনো আগের মতোই রয়ে গেল, শুধু পাল্টেছে একটাই, আমার মেয়েটা বড় হচ্ছে আর আমার ছোট্ট বোনের ঘরে ছোট্ট একটা সদস্য আসছে। মেহুটা কত বড় হয়ে গেল না? রিমি হাত বুলিয়ে দিতে দিতে বলে, পিচ্ছি মেয়েটা বড় হয়ে গেল। এখন এই পিচ্ছির ঘরে আরেকটা পিচ্ছি বাবু আসবে। আচ্ছা, মেহু পারবে সব সামলে নিতে? এখনো তো সে ছোট্টই বসে আছে। আরে পারবে, আপনার ছোট্ট মেহু না পারলেও মা মেহু ঠিকই পারবে। মায়েরা সব পারে। হঠাৎ রনি রিমির দিকে তাকিয়ে বলে, মাসি, তুমি খুশি তো আমার সাথে? মানে আমি তোমায় সুখে রাখতে পারছি তো? রিমি টুক করে রনির গালে চুমু দিয়ে বলে, অনেক, আমি অনেক খুশি। আপনার কাছে আমি আমার প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। এসব নিয়ে কখনো ভাববেন না, শুধু এভাবেই ভালোবেসে যাবেন আমাদের, আর কিচ্ছু চাই না আমার। রনি খুশি হয়ে যায়। তবুও মাঝে মাঝে মনে হয় রিমি কেন কোনো অভিযোগ করে না। সব হয়তো মনের মধ্যে চেপে রাখে, কিন্তু রিমি ঠিকই সব প্রকাশ করে। রিমির জন্য ততটুকুই যথেষ্ট যতটুকু রনি তাকে দেয়, এর বেশি কিছুই তো তার দরকার নেই। তবুও রনি মনে করে সে সব তাকে দিতে পারছে না। মেহু ইনায়াকে নিয়ে বিছানায় বসে দুষ্টুমি করছে। সাজিদ বসে বসে তাদের দুষ্টুমি ফোনে ভিডিও করছে। মেহু প্রথমে বিষয়টা খেয়াল করেনি, পরবর্তীতে খেয়াল করতেই বলে, এই এসব কি করছেন আপনি? দুটো বাচ্চা দুষ্টুমি স্মৃতিতে ধরে রাখছি। আমার ছেলেকে দেখাতে হবে না তার মা কত বাচ্চামো করতে পারে? ছেলে? আপনি ছেলে বাবু চান? হ্যাঁ, কেন, তুমি চাও না? মেহু মন খারাপ করে বলে, মেয়ে বাবু হলে আপনি রাগ করবেন? মেহুর কথার মানে সাজিদ প্রথমে বুঝতে পারেনি, পরবর্তীতে বুঝতে পেরে তাড়াতাড়ি মেহুকে কাছে এনে বলে, আরে পাগলি, আমি সেটা বলিনি। আসলে দেখলেই তো রনি হিমেল দুটোরই মেয়ে হলো। তো আমার ধারণা রেকর্ডটা এবার আমি ব্রেক করব। আমার একটা ছোট্ট ফুটফুটে ছেলে হবে, আর মেয়ে হলে তো কথাই নেই, তাকে অধিক আদরে আমি স্বাগতম জানাবো আমার ছোট্ট পরি। যদি দুটোই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার থেকে খুশি আর কেউ হবে না পাখি। মেহু সাজিদের বাহুতে একটু মেরে বলে, শখ কত, আমার টুইন হবে ভাবলেই ভয় পাই। আমি দুটোকে সামলাতে পারবো না, আমি আছি তো। একটাকে আমি সামলাবো, আরেকটাকে তুমি। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। আমাকে সামলাতে পারে না, আবার আমার বাচ্চাকে কিভাবে সামলাবেন? সাজিদ লজ্জা ভঙ্গিতে মাথা চুলকায়। আসলেই তো, বাচ্চার মাকে সামলানোই তো কত কঠিন, তার উপর আরো দুটো বাচ্চা আসলে সাজিদকে খুঁজেই পাওয়া যাবে না। হঠাৎ সাজিদের কি হয় কে জানে, ছোট্ট ইনায়াকে বিছানায় খেলা করতে দেখে সাজিদ মেহুকে টেনে কোলে বসায়, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি মেহু পাখি, আমিও। রনি রিমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেউ বলবে এই মেয়েটা একটা 2 বছরের সন্তানের মা। রনি হাত বাড়িয়ে রিমির গালে স্পর্শ করে। রিমির মুখে 2-1টা স্পট পড়েছে। একদিন রান্নাঘরে কাজ করতে গিয়ে একটু গরম তেল ছিটে এসেছিল। রনি সেদিন পাগল হয়ে গিয়েছিল পুরো। ডাক্তার দেখিয়ে কত ওষুধ দিয়েছে। মলম দেওয়ার পর রনি নিজ হাতে লাগিয়ে দিত। কত বকাও দিয়েছিল তখন রিমিকে এমন অসতর্ক থাকার জন্য। রিমি তখনও হাসি মুখেই রনির বকা শুনত। তারপরের কয়েকদিন রনি রিমিকে বলেছিল রান্নাঘরে না যেতে, বাসায় তো মানুষ আছেই। এখনো হালিমা রুমানা আছে, তবুও কেন রিমিকে এত নাচানাচি করতে হবে? তার তো বেবির দিকে নজর দেওয়া উচিত। তারপর কয়েকদিন রিমি রনির সব কথা মন দিয়ে পালন করেছে। রনি পুরনো কথা মনে করে রিমির গালে হাত বুলাতে থাকে। রিমি রনির হাতের ওপর হাত রেখে বলে, খারাপ দেখা যায় কি দাগগুলো? মোটেও না, মিলিয়ে গেছে তো।
আগেও খারাপ লাগতো না, ওগুলো তো চাঁদের গায়ে ছোট্ট কলঙ্কের মতো, অনেক সুন্দর। এটা আপনি বলেই আপনার কাছে সুন্দর আমি, নয়তো এত সৌন্দর্য তো আমার ভাগ্য গড়ে দেয়নি। আপনি ছিলেন বলে আমার সৌন্দর্য না দেখে আমার মন পড়েছেন হয়তো, তাই তো এত ভালোবাসেন আমায়। এবার রনি উঠে বসে বলে, একটা সত্যি কথা কি জানো, আমিও প্রথম তোমার সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম, তবে প্রথম পড়েছি তোমার মায়ায়। তারপর দায়িত্বের খেলা খেলতে গিয়ে কখন যে ভালোবেসে ফেললাম টেরই পেলাম না। রিমি এবার হেসে বলে, আপনি কি ভেবেছেন আমি বুঝতে পারিনি এসব? জানেন ইনায়ার আব্বু, আমি ততদিনে সেটা বুঝেছিলাম, কোনটা ভালোবাসার চাহনি আর কোনটা শুধু সৌন্দর্যের প্রতি মুগ্ধতার চাহনি। তাই তো বারবার আপনাকে জিজ্ঞাসা করতাম ভালোবাসেন কিনা আমায়। তার উত্তরে যখন বলতেন আপনি দায়িত্ব নিচ্ছেন আমার, তখনও আশায় থাকতাম এই দায়িত্ববোধ নিশ্চয়ই একদিন ভালোবাসায় রূপান্তর হবে। দেখুন আমার আশা পূরণ হয়েছে, আমাদের একটা ভালোবাসার সংসার তৈরি হয়েছে। এই ভালোবাসাটুকু ব্যতীত আমার আর কোনো চাওয়া পাওয়া নেই। তুমি বড্ড চালাক মার্সি, আমাকেও ধোকা দিয়েছ, সব বুঝেও আমাকে বুঝতে দাওনি, ভালোবাসা না পেয়ে কষ্ট পেয়েও আমাকে জানাওনি, বড্ড খারাপ তুমি। রিমি হেসে রনিকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে, তারপর বলে, আপনি আমার জীবনে বসন্তের মতো এসেছেন, পুরনো ক্ষতগুলোকে মলমের মতো ছোঁয়ায় মিলিয়ে দিয়েছেন। এই রনি নামক বসন্তের স্পর্শে আমার জীবনকে পুনরায় রাঙিয়ে দিয়েছেন। আপনাকে কিভাবে ধোকা দেব আমি? কিন্তু আমার আগমন তো তোমার জীবনে ঝড়ের মতো ছিল, শুরুতেই সব এলোমেলো করে দিয়েছিলাম আমি, তবে ধীরে ধীরে তোমার সংস্পর্শে সেই ঝড় শান্ত হয়ে গেছে। এই ঝড়কে তুমি কিভাবে বসন্তের স্পর্শ বলতে পারো? সে আপনিও জানেন না আপনি আমার কাছে কি। আমার সবচেয়ে আপনজন আপনি, আমার ইনায়ের আব্বু। রনি নিজেও শক্ত করে রিমিকে বুকে জড়িয়ে ধরে রাখে। এই সময়টায় যে বুকে কি শান্তি লাগে, সারাদিনের সকল পরিশ্রম দূর হয়ে যায়। তাদের এই শান্তির মুহূর্তে ইনায়া এসে শান্তিকে আরো বাড়িয়ে দেয়। ছোট ছোট পায়ে সে এগিয়ে আসে বাবা মায়ের দিকে। সাজিদ এসে ইনায়াকে দরজার কাছে দিয়ে গেছে। মেয়েকে তাদের কাছে পাঠিয়ে এখানে বাবা মা প্রেম করছে, অথচ তাকে সদ্য বাবা অনুভূতি দেওয়া প্রেমিকাটার সাথে একটু সময় কাটানোর সময় দিচ্ছে না। সাজিদের হিংসায় গা জ্বলে যাচ্ছে, তাই তো রনির প্রেমে বাধা দিতে ইনায়াকে দিয়ে গেল। এখন গিয়ে নিজে প্রেম করবে তার প্রেমিকার সাথে। ছোট্ট ছোট্ট পায়ে ইনায়া বাবার কাছে আসতেই রনি তাড়াতাড়ি মেয়েকে কোলে নেয়। বাবার কোলে উঠেই ইনায়া আধো আধো কণ্ঠে বলে থাকে, বাবা আদল। রনি টপাটপ মেয়ের গালে চুমু দিতে থাকে। ইনায়া খুশিতে খিলখিলিয়ে হাসতে থাকে। রনি মেয়েকে চুমু দিয়ে কাতুকুতু দিতে থাকে। এতে ইনায়া হেসে ফেটে পড়ে। রিমি মুগ্ধ দৃষ্টিতে বাবা মেয়ের দিকে তাকিয়ে থাকে। এখানেই তো তার শান্তি, তার জীবনের পরিপূর্ণতা তো এখানেই, তার রনি নামক বসন্তে। রাতের খাবার শেষে রিমি ইনায়াকে ঘুম পাড়িয়ে দেয়। তাকে বিছানায় শুইয়ে দিতেই রনি এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি চেপে বলে, চলো মার্সি, আজ একটু চন্দ্রবিলাস করে আসি। রিমি কোনো উত্তর দেওয়ার আগেই রনি তাকে পাজা কোলে নিয়ে বারান্দায় থাকা দোলনায় বসায়। আকাশে থাকা বড় করে গোল চাঁদটার সৌন্দর্য উপভোগ করতে করতে রিমি বলে, ও ইনার আব্বু, অনেকদিন হলো আপনার কণ্ঠে কোনো গান শুনি না, একটা গান শোনান না আজ। গান শোনানো যায়, তবে আজ নিজের মতো করে দুটো লাইন সুর করে বলি, শুনবে? অবশ্যই শুনবো। রিমির আগ্রহে রনির কণ্ঠ থেকে উচ্চারিত হয় সুর করে বলা নিজের তৈরি দুটো লাইন। বসন্ত বাতাসে তুমি এলে প্রাণে, রঙিন স্বপ্ন ছড়িয়ে গেলে গোপন টানে। তো প্রিয় গল্পপ্রেমীরা, এখানেই শেষ করলাম মায়ারানী গল্পটি। ইউটিউবের কিছু সমস্যার জন্য এই গল্পটির অনেক পার্ট হারিয়ে গেছে, অনেক মানুষ পুরো গল্প দেখতে পারেননি। তাই আপনাদের কথা মাথায় রেখে গল্পটি আমি সম্পূর্ণ পার্ট আবার দিব, দেখে নেবেন। এবং নতুন গল্প কবে চান কমেন্টে বলে দিন। তো দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।